রুচিকা দেবীর 2 ছেলে এবং 2 বৌমা ছিল। আর একটা সময় সে তার গোটা পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে বাস করত। কিন্তু বর্তমানে তার বড় ছেলে এবং বড় বৌমা গ্রাম ছেড়ে শহরে থাকতে চলে যায়। কিন্তু রুচিকা দেবীর ছোট বৌমা পিয়ালি খুবই সংস্কারী এবং ঘরোয়া মেয়ে ছিল। তাই সে সংসারের সমস্ত কাজকর্ম করার পাশাপাশি তার শাশুড়ি মায়ের খুবই খেয়াল রাখে এবং সেবা যত্ন করে। আর যেহেতু বড় বৌমা মধুমিতা ভীষণই অলস এবং হিংসুটে প্রকৃতির মহিলা ছিল, সেই সাথে মধুমিতা শহরের মেয়ে হওয়ায় গ্রামে সে শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে না। তাই সে চালাকি করে তার স্বামী অজয়কে নিয়ে শহরের ফ্ল্যাটেই থাকতে শুরু করে। আর সেখানে সে একজন কাজের মেয়েকে রেখে দেয়। এভাবে সে আলাদা সংসারে হাসি খুশি থাকে। আর এভাবেই দেখতে দেখতে শীতকাল চলে আসে। শান্তি, শীতকাল পড়ে গেছে, এবার কিন্তু তুই আমাকে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে খাওয়াবি, কারণ আমি কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসি। আরে দিদিমণি, আমি তোমাকে পিঠে বানিয়ে খাওয়াতে পারবো না গো। আসলে আমি তোমাকে বলতেই ভুলে গেছি, গ্রাম থেকে ফোন এসেছিল, আমার মা খুব অসুস্থ, তাই আমাকে এই শীতকালটা মায়ের কাছে থাকতে হবে, মায়ের খেয়াল রাখতে হবে। তাই আমি 1 মাস তোমাদের বাড়িতে কাজ করতে পারবো না, আমি 1 মাস পর আবার কাজে আসবো। এভাবেই শান্তি চালাকি করে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি চলে যায়, যার ফলে মধুমিতা খুবই বিপদে পড়ে। অজয়, এবার কি হবে বলতো? শান্তি তো পিঠে বানানোর ভয়ে 1 মাসের ছুটি নিয়ে পালিয়ে গেল। আমাদের কি তাহলে এবছর শীতকালে পিঠে খাওয়া হবে না? আচ্ছা অজয়, আমার মাথায় কিন্তু একটা দুর্দান্ত আইডিয়া এসেছে। আমি ভাবছি এই 1 মাসের জন্য তোমার মাকে যদি গ্রাম থেকে শহরে নিয়ে এসে রাখি তাহলে কেমন হয়? তোমার মা তো গ্রামের বিভিন্ন রকমের পিঠে বানাতে পারে। মধুমিতার কথা শুনে অজয় রাজি হয়ে যায়। তাই তারা পরের দিনে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সেখানে যাওয়া মাত্রই মধুমিতা তার শাশুড়ি মায়ের প্রতি আলগা পীড়িত দেখাতে শুরু করে। মা, কেমন আছেন আপনি? এ বাবা, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? কি রে ছোট, তুই কি মায়ের ঠিক মতো খেয়াল রাখছিস না? শীতকালে মা তো একেবারে গুটিসুটি মেরে আছে। ইস মা, আপনি এরকম পুরানো সোয়েটার আর পাতলা একটা শাল গায়ে দিয়ে আছেন, আপনার শীত করছে না? গ্রামে তো ভীষণ শীত পড়েছে, আর আপনার ছোট বৌমা আপনাকে একটা নতুন সোয়েটার কিংবা শাল কিনে দিতে পারলো না? আরে না না বৌমা, এই সোয়েটার আর শাল পুরানো হলেও এতে খুব গরম হয়। এই সোয়েটার আর শাল কিন্তু ছোট বৌমা আমাকে নিজে হাতে তৈরি করে দিয়েছিল, তাই আমার এই সোয়েটার আর শাল খুবই প্রিয়। আপনি চুপ করুন তো মা, এই শীতের মধ্যে পুরানো সোয়েটার কিংবা শাল পরলে কিছুতেই শীত কাটবে না। আপনার ছোট বৌমা টাকা বাঁচানোর জন্য আপনাকে নিজে হাতে সোয়েটার আর শাল তৈরি করে দিয়েছে, কারণ বাইরে থেকে সোয়েটার আর শাল কিনতে গেলে অনেক টাকার দরকার। ভাগ্যিস আমি এখানে এলাম, তা না হলে শীতকালে আপনি যে এতটা কষ্ট পাচ্ছেন আমি তো জানতেও পারতাম না। কি বলছো কি দিদি? মায়ের আবার এখানে থাকতে কষ্ট হবে কেন? এই শীতের মধ্যে মায়ের যাতে কোনো রকম কষ্ট না হয় সেই জন্য আমি মায়ের যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছি। এমনকি শীতকালে মায়ের বাতের ব্যথা বেড়ে যায় বলে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা করে মায়ের পায়ে তেল মালিশ করে দিই। আর তুমি তো ভালো করেই জানো আমাদের গ্রামে খুবই শীত পড়ে, সেই জন্য আমি মাকে ঠান্ডা জল স্পর্শ পর্যন্ত করতে দিই না। ঠিক আছে ঠিক আছে, আসলে কি বলতো, এই বাড়িতে তো হিটার নেই, আর এই শীতকালে মায়ের হিটারের ভীষণ প্রয়োজন। মা, আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে কয়েকদিনের জন্য আমার বাড়িতে চলুন। এই শীতকালটা তাহলে আপনি অন্তত আরাম করে কাটাতে পারবেন। আমার বাড়িতে রুম হিটার আছে, তার সাথে কাজের মেয়েও আছে, আপনার ওখানে থাকতে কোনো সমস্যা হবে না। আরে না না বৌমা, আমার এখানে থাকতে সত্যিই কোনো সমস্যা হচ্ছে না। আর এই শীতকালে ট্রেনে বাসে করে যাওয়াটাও তো সমস্যা। আমি বরং শীতকালটা কেটে যাক, তারপর তোমাদের বাড়ি থেকে ঘুরে আসবো। মা, তোমার বৌমা এত করে বলছে তবুও তুমি শুনবে না? আর তুমি তো সারা বছর তোমার ছোট ছেলে আর ছোট বৌমার কাছেই থাকো। আমাদেরও তো একটু ইচ্ছা করে যে আমরা তোমার একটু দেখাশোনা করি। তুমি চলো আমাদের সঙ্গে, আমরা কোনো কথা শুনতে চাই না। এভাবেই বড় ছেলে এবং বড় বৌমা অনেক করে জোর করলে শেষ পর্যন্ত রুচিকা দেবী তাদের সঙ্গে শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যার ফলে মনে মনে অজয় এবং মধুমিতা খুশি হলেও পিয়ালির খুবই খারাপ লাগে, কারণ বড় জায়ের কথাগুলো তার খুবই গায়ে লাগে। আর পিয়ালি তার শাশুড়ি মাকে খুবই ভালোবাসে, তাই সবসময় শাশুড়ি মাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করে। কিন্তু যেহেতু পিয়ালির স্বামীর ইনকাম খুব একটা বেশি নয়, তাই হয়তো সে তার শাশুড়ি মাকে দামি কোনো জিনিস কিংবা দামি উপহার কিনে দিতে পারে না, আর নাইবা সে বাড়িতে রুম হিটারের ব্যবস্থা করতে পারে। সেই জন্য এরকম পরিস্থিতিতে পিয়ালি কিছু বলতেও পারে না। আর পরের দিনই মধুমিতা এবং অজয় রুচিকা দেবীকে নিয়ে শহরে চলে যায়।
কি ব্যাপার বৌমা, বেলা 9টা বেজে গেল, তোমাদের কাজের মেয়ে এখনো পর্যন্ত আসলো না কেন? তুমি তো বলো নাকি তোমাদের বাড়ির কাজের মেয়ে সকাল 7টার মধ্যে বাড়িতে কাজ করতে চলে আসে। আর বলবেন না মা, আমাদের কাজের মেয়ে শান্তি কালকে রাত্রিবেলায় ফোন করেছিল, আমরা বাড়ি চলে এলাম, তারপর ফোন করে বলল ও 1 মাস কাজে আসতে পারবে না, ওর মায়ের নাকি খুব শরীর খারাপ। এবার কি হবে বলুন তো? আমি তো খুব বিপদে পড়লাম। এই শীতকালে আমি তো ঠান্ডা জলে হাত দিলেই আমার সর্দি কাশি লেগে যায়, আর আপনাকেও আমি আবার কালকে নিয়ে এলাম। এবার আমি কি করব বুঝে উঠতে পারছি না। এমনিতেই কালকে বাড়ি ফেরার সময় আমার খুব ঠান্ডা লেগে গেছে। উফ, আমার গলায় ভীষণ ব্যথা। থাক মধুমিতা, তোমাকে আজকে রান্না বান্না করতে হবে না। আমি তো ভাবছি আজকে মায়ের হাতে রান্না খাবো। কতদিন হয়ে গেল মায়ের হাতে রান্না করা খাবার খাইনি, আর আমার মায়ের হাতে রান্নার খাবারের স্বাদই আলাদা। মা, আজকে তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে তো? হ্যাঁ রে বাবা, নিশ্চয়ই, কেন খাওয়াবো না। তোরা বল না কি খেতে চাস, তোরা যা বলবি আমি তাই রান্না করে খাওয়াবো। আসলে আমিও তো অনেক বছর হয়ে গেল রান্না বান্না করি না। যেই থেকে ছোট বৌমা বাড়িতে এলো আমার তো রান্না বান্না করা বন্ধ হয়ে গেল একেবারে। তাহলে সকালবেলা তুমি আমাদের জন্য চা বানাও, তারপর জল খাবার, আর গরম গরম কড়াইশুটির কচুরি, আর তার সাথে কাশ্মীরি আলুর দম হলে একেবারে জমে যাবে ব্যাপারটা। সেই কত বছর আগে শীতকালে তোমার হাতের কড়াইশুটির কচুরি আর আলুর দম খেয়েছি, তার স্বাদও তো ভুলে গেছি। অজয়ের মুখে এমন কথা শুনে মধুমিতা খুবই খুশি হয়, কারণ অজয় একেবারে তাদের প্ল্যান মাফিক কাজ করছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি রান্না করে নিয়ে আসছি। এই বলে রুচিকা দেবী রান্না করতে চলে যায়, আর যা দেখে মধুমিতা এবং অজয় দুজনেই খুবই খুশি হয়। যাক, আমাদের প্ল্যানটা একেবারে কাজ করেছে। এবার যতদিন না শীতকাল কাটছে আর শান্তি নতুন করে কাজে আসছে, ততদিন তোমার মাকে আমি কিছুতেই গ্রামের বাড়িতে ফিরতে দেব না। এরকম ভাবেই বোকা বানিয়ে তোমার মাকে দিয়ে শীতকালের সমস্ত ভালো ভালো খাবার রান্না করিয়ে নেব। আরে আস্তে, মা শুনতে পেলে কিন্তু বিপদ হবে। আর হ্যাঁ, তুমি কি কি পিঠে খাবে কাল থেকে মাকে অল্প অল্প করে বলতে শুরু করে দেবে। হ্যাঁ, মায়ের উপর বেশি চাপ দিও না যেন, কেননা মা যদি এবার রাগ করে বাড়ি ফিরে যাবে বলে, তাহলে কিন্তু বিপদ হবে। আরে না না, অত সহজ নয়। যতদিন না তোমার মা আমাকে এই শীতকালে আমার পছন্দ মতো সব রকমের পিঠে বানিয়ে খাওয়াচ্ছে, ততদিন আমি ওনাকে কোথাও যেতে দেব না। এভাবেই মধুমিতা এবং অজয় সহজ সরল ভোলা ভালা রুচিকা দেবীকে বোকা বানিয়ে শীতকাল স্পেশাল বিভিন্ন রকমের খাবার রান্নাবান্না করাতে থাকে। আর পরের দিন থেকে মধুমিতা তার পছন্দের বিভিন্ন রকমের পিঠা খাওয়ার জন্য ফোন দিয়ে আটতে শুরু করে। জানেন মা, আমাদের কাজের মেয়ে শান্তি আমাকে অনেক রকমের পিঠে বানিয়ে খাওয়াবে বলেছিল, তাই আপনার ছেলে পিঠে বানানোর সমস্ত সরঞ্জাম কিনে নিয়ে এসে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় হলো শান্তি তো 1 মাসের জন্য কাজ ছুটি করছে। মনে হচ্ছে এবছর শীতকালে আমাদের আর পিঠে খাওয়া হবে না। আর আপনার ছেলে তো পিঠে খেতে কত ভালোবাসে, বেচারা এবছর শীতকালে একটাও পিঠে খেতে পারবে না। আরে বৌমা, এমন করে বলছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ যে আমি খুব সুন্দর পিঠা বানাতে পারি? আর এখন আমি এই বাড়িতে থাকতে আমার ছেলে বৌমা নিজেদের পছন্দ মতো পিঠে খেতে পারবে না, সেটা কি করে হতে পারে? তুমি বলো না কি কি পিঠে বানাতে হবে, আমি তোমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবো। এই শুনে মধুমিতা খুবই খুশি হয়। তাহলে আজকে আপনি ভাপা পিঠে, ঝাল পিঠে, ছাঁচ পিঠে, ছিটকা পিঠে, চিতই পিঠে, দুধ চিতই, বিবিখানা, চুটকি পিঠে, চাপড়ি পিঠে, চাঁদ পাকান পিঠে, ছিট পিঠে, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠে, আর আরে বৌমা থামো, একদিনে এতগুলো পিঠে বানানো সম্ভব নয়। কারণ তুমি তো জানো খুবই ধৈর্য সহকারে আর সময় নিয়ে পিঠে বানাতে হয়। তাই আমি তোমাকে প্রত্যেকদিন 3-4 রকমের পিঠে বানিয়ে খাওয়াবো। আর এখন তো আমি আছি, তুমি চিন্তা করো না, আমি সব রকমের পিঠে খাইয়ে তারপরেই বাড়ি যাব। এই শুনে মধুমিতা খুবই খুশি হয়। সত্যি মা, আপনি খুব ভালো, আমি খুব ভাগ্য করে আপনার মতো শাশুড়ি মা পেয়েছি। আর হ্যাঁ মা, গ্যাস ওভেনে তো ভালো পিঠে বানানো যায় না, আর আসল পিঠের স্বাদ তো পাওয়া যায় মাটির চুলাতেই। তাই আমি কিন্তু বাজার থেকে একটা মাটির চুলা কিনে নিয়ে এসেছি, ছাদের উপর চুলাটা রাখা আছে। আপনি কিন্তু অবশ্যই ছাদে গিয়ে মাটির চুলাতে পিঠে বানাবেন, তাহলে পিঠেগুলো খেতে খুব ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই বেশি করে পিঠে বানাবেন, কারণ আপনি তো জানেন আপনার ছেলে কত পিঠে খেতে ভালোবাসে। এই শুনে রুচিকা দেবী ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে বসে মাটির উনুনে বিভিন্ন রকম পিঠে বানাতে শুরু করে। কিন্তু একটাবারও মধুমিতা তার শাশুড়ি মাকে সাহায্য করতে যায় না, যার ফলে একা হাতে পিঠে বানাতে তার খুবই সমস্যা হয়। এ বাবা, আমি তো নলেন গুড়ের কৌটো উপরে নিয়ে আসতেই ভুলে গেছি। এ তো আমি ভারী বিপদে পড়লাম। 10 বার ওঠানামা করে পিঠে বানানোর সরঞ্জামগুলো উপরে নিয়ে এলাম, এখন আবার আমাকে নিচে যেতে হবে। ওফ, এই শীতকালে এমনিতেই পায়ের বাতের ব্যথাটা বেড়েছে,
তারপর বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আমার পা তো একেবারে খুলে পড়ে যাবে মনে হচ্ছে। এই বলে রুচিকা দেবী বারে বারে তার বড় বৌমাকে ডাকতে শুরু করে, কিন্তু মধুমিতা ইচ্ছাকৃতভাবে কোনো সাড়া শব্দ দেয় না, কারণ সে খুব ভালো করেই জানে তার শাশুড়ি মা হয়তো তাকে কোনো কাজ করার জন্য ডাকছে। তাই সে ইচ্ছাকৃতভাবে ঘুমানোর নাটক করতে শুরু করে। আর অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও মধুমিতা উপরে না গেলে রুচিকা দেবী নিজেই সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরে যায়। আর সে খুব কষ্ট করে নলেন গুড় নিয়ে উপরে উঠে যায় আর আবার পিঠে বানাতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা কাটে। এমন সময় মধুমিতা অজয়কে বলে, অজয়, কি সুন্দর পিঠের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে মায়ের অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, শাশুড়ি মাকে বলবে যে তুমি পিঠে খাবে বলে পিঠে নিতে গেছো, ভুলেও বলবে না যে আমি তোমাকে পাঠিয়েছি। আর আমি তো এখন ভুল করেও ছাদে যাব না, কারণ শাশুড়ি মা আমাকে পিঠে বানাতে সাহায্য করতে বলবে। অজয় তার বউয়ের কথা শুনে ছাদে চলে যায় আর মায়ের কাছ থেকে বেশি বেশি পিঠে নিয়ে মধুমিতার কাছে যায়। এভাবেই একদিকে মধুমিতা এবং অজয় মজা করে ঘরের মধ্যে রুম হিটারের সামনে বসে গরম গরম পিঠে খায়। আর অন্যদিকে রুচিকা দেবী খুবই কষ্টে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পিঠে বানাতে থাকে। আর যেহেতু রুচিকা দেবীকে অনেক অনেক পিঠে বানাতে হয়, তাই সেদিন সমস্ত পিঠে বানাতে বানাতে প্রায় রাত্রি 12টা বেজে যায়। আর অনেকক্ষণ ধরে একভাবে বসার পর তার পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়। এমন সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ করে পায়ে ব্যথার চোটে সে সিঁড়ি দিয়ে পড়ে যায়, যার ফলে সে ভীষণ পরিমাণে আহত হয়। আর যা দেখে মধুমিতা এবং অজয় তখনই তাকে হসপিটালে ভর্তি করে। আর এরকম দুঃখজনক খবর পেয়ে পরের দিনই পিয়ালি এবং তার স্বামী শহরের হাসপাতালে এসে পৌঁছায়। আজকে মায়ের এরকম অবস্থা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা তো বলেছিলে এই শীতকালে তোমাদের বাড়িতে থাকলে মায়ের কোনো কষ্ট হবে না, কিন্তু দিদি, তুমি তো মাকে একেবারে বাড়ির জিয়ের মতো খাটিয়েছো। মা আমাকে সব বলেছে। ছি, তোমাদের লজ্জা করলো না এরকম একজন বয়স্ক মানুষের উপর এরকম ভাবে অত্যাচার করতে? তুমি জানো না শীতকালে মায়ের বাতের ব্যথা বেড়ে যায়? তারপরও তোমার জন্য মাকে 1000 বার করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে। আর হ্যাঁ, মা সুস্থ হলেই আমরা মাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যাব। আমরা আর কখনো মাকে তোমাদের বাড়িতে পাঠাবো না। পিয়ালির কথা শুনে মধুমিতা এবং অজয় নিজেদের ভুলের জন্য ভীষণই লজ্জিত হয়ে পড়ে। আর 2-4 দিনের মধ্যেই রুচিকা দেবী একটু সুস্থ হয়ে উঠলেই মধুমিতা এবং অজয় তার কাছে ক্ষমা চায়। তবে রুচিকা দেবী তাদেরকে ক্ষমা করে দিলেও পিয়ালি কোনো কথা শুনতে চায় না। তাই সেদিনই সে তার শাশুড়ি মাকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই সেবা যত্ন করে পিয়ালি তার শাশুড়ি মাকে সুস্থ করে তোলে। স্বপ্না দেবীর 2 বৌমা সুচরিতা এবং পারমিতাকে নিয়ে তার সংসার। কিন্তু 2 বৌমার মধ্যে একটাই সমস্যা, বড় বৌমা সুচরিতাকে দেখতে কুৎসিত ছিল। অন্যদিকে ছোট বৌমা পারমিতা দেখতে একেবারে বিশ্ব সুন্দরীর থেকেও অপূর্ব। ফলে স্বাভাবিকভাবেই শাশুড়ি মা সুন্দর বৌমার রূপের প্রশংসা করতে কোনো ঘাটতি রাখে না। আর সুচরিতার বাজে চেহারা এবং বিশ্রী মুখশ্রীর কারণে তাকে খারাপ খারাপ কথা শুনতে হয়। এমনকি বাড়ির রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা সব কাজই সুচরিতাকে করতে হয়, কারণ শাশুড়ি মা তার সুন্দর ছোট বৌমাকে মাথায় তুলে রাখে। স্বপ্নদেবী মনে করে যে তার সুন্দর বৌমা যদি ঘরের কাজ করে তাহলে বৌমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একদিন, আজকে আমার ভীষণ গরম গরম রুটি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। সুচরিতা, যাও তো আমার জন্য রান্নাঘরে গিয়ে রুটি সেকে নিয়ে এসো আর তার সাথে আলুর দম করে নিয়ে এসো। মা, আমি এই শীতের মধ্যে এক্ষুনি বাসন মেজে উঠলাম আর আমার হাত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে, তাই আমি এখন আর কিচ্ছু রান্না করতে পারবো না। আপনি আপনার আদরের সুন্দরী ছোট বৌমাকে বলুন না, ও আপনার জন্য রুটি আর আলুর দম রান্না করে দেবে। না না, ও সবেমাত্র এই বাড়িতে এসেছে, একদিনও হয়নি। আমার ছোট বৌমা বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, এখনই আমি ওকে গ্যাসের ধারে রান্না করতে পাঠিয়ে দেব না। কালকে সন্ধ্যাবেলায় ওর বিয়ের পরে এই প্রথম মুখ দেখার অনুষ্ঠান হবে, এখনো রান্নাঘরে যাবে না। শাশুড়ি মা এবং বড় জায়ের কথা শুনে পারমিতা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মা, আমার রান্না করতে কোনো সমস্যা নেই, কারণ বিয়ের পর থেকেই বাড়িতে এসে দেখছি বড় বৌদি অনেক কাজ করছে আর আমি শুধু পায়ের উপর পা তুলে বসে আছি। তাই এখন আমি আপনার জন্য গিয়ে রুটি আর আলুর দম তৈরি করে নিয়ে আসছি। খবরদার ছোট বৌমা, তুমি তোমার এই সুন্দর রূপ নিয়ে একদম রান্নাঘরে আগুনের তাপের সামনে যাবে না। গ্যাসে রান্না করার ফলে তোমার সৌন্দর্য কমে যেতে পারে। কালকে পাড়ার সব মহিলারা তোমার মুখ দেখতে আসবে, আমি চাই ওরা যেন তোমার সৌন্দর্য দেখে একেবারে জ্বলে যায়।
ছোট বৌমার রূপের এরকম প্রশংসা শুনে বড় বৌমা একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু সে তার মনের হিংসার কথা কিছুতেই প্রকাশ করতে চায় না। তাই সে তার শাশুড়ি মায়ের জন্য রুটি এবং আলুর দম তৈরি করতে রান্নাঘরে চলে যায়। শাশুড়ি মা সেখানেই বসে বসে তার বড় বৌমাকে রুটি এবং আলুর দমের সঙ্গে সঙ্গে গরম গরম চা করে নিয়ে আসারও অর্ডার দিয়ে দেয়। সে তার ছোট বৌমাকে নিজের পাশে বসিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। ভাগ্যিস আমি তোমাকে পছন্দ করে আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই তো তুমি এত সুন্দর। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায়ও তোমার সৌন্দর্যের সামনে ফেল করে যাবে। আর আমার বরকে দেখো, এই কুশ্রী বাজে দেখতে মেয়েটাকে আমার বড় ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের এরকম কথা সুচরিতার কান পর্যন্তও পৌঁছায়, তাই তার চা করার দিকে কোনো মন থাকে না। সে একেবারে তার শাশুড়ি মায়ের কথাবার্তা সহ্য করে উঠতে পারে না। মনে হচ্ছে শাশুড়ি মায়ের চায়ে বিষ মিশিয়ে অনেকে গিলিয়ে দিই। বদমাইশ মহিলা, আমাকে কাজের মাসির মতো খাটায়, 1 মিনিটও বসতে দেয় না। আর সুন্দরী ছোট বৌমাকে পটের রানী সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। যত সব। এভাবেই কিছুক্ষণ কাটে। সুন্দর নতুন বৌমার মুখ দেখার অনুষ্ঠানের জন্য শাশুড়ি মা নিজে থেকে দোকানে যায়। সে নিজে পছন্দ করে বেছে বেছে সব থেকে সুন্দর এবং দামি বেনারসি তার সুন্দর ছোট বৌমার জন্য কিনে নেয়। এমনকি পারমিতার সৌন্দর্য যাতে আরো বৃদ্ধি পায় সেই কারণে স্বপ্না দেবী অনেক দামি দামি মেকআপ কিনে নিয়ে আসে। সে সমস্ত কিছু পারমিতার হাতে তুলে দেয়। এই নাও বৌমা, আমি তোমার জন্য বেনারসি শাড়ি আর অনেক দামি দামি মেকআপ কিনে এনেছি। আজকে সন্ধ্যাবেলা তুমি এই সমস্ত কিছু পরে সুন্দর করে তৈরি হবে, কারণ পাড়ার মহিলারা তোমাকে সবাই দেখতে আসবে। এত কিছু কিনতে গেলেন কেন মা? আমার কাছে বিয়ের বেনারসি আর বিয়ের সমস্ত মেকআপই তো ছিল। বেকার বেকার টাকা নষ্ট করলেন। আর আমি এমনিতেই এত সুন্দর, আমার আর বেশি বেশি মেকআপ করার তো কোনো প্রয়োজনই নেই। শোনো নতুন বউ, বেশি আদিক্ষেতা মার্কা কথা বলো না। শাশুড়ি মা দিয়েছে, নিয়ে নাও। মায়ের সামনে ভালো সাজা হচ্ছে। আর মা, আমার যখন প্রথম মুখ দেখার অনুষ্ঠান ছিল তখন তো আপনি আমাকে একটা ছাপা শাড়ি উপহার দিয়েছিলেন, আর নিজের ছোট বৌমার বেলায় দামি দামি জিনিসপত্র কিনে দিচ্ছেন। ব্যাস, অমনি ছোট বৌমার সঙ্গে হিংসা করা শুরু হয়ে গেল। তুমি খারাপ দেখতে, তাই তোমাকে ছাপা শাড়ি পরলেই মানাবে, সেই কারণেই তো তোমাকে ছাপা শাড়ি কিনে দিয়েছিলাম। যাও এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো করে মটন বিরিয়ানি আর ফ্রাইড রাইস রান্না করা শুরু করো। সন্ধ্যাবেলা পাড়ার মহিলারা আসলে তাদেরকে তুমি খাবার পরিবেশন করে খাওয়াবে। এই বলে স্বপ্না দেবী সুচরিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং নিজের আলমারি থেকে দামি সোনার হার বের করে। সেই সোনার হার স্বপ্না দেবী পারমিতার গলাতে পরিয়ে দেয়। সুচরিতা দরজার পেছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শাশুড়ি মায়ের সমস্ত কাণ্ড দেখে। সে এক মুহূর্ত আর এত বাড়াবাড়ি সহ্য করতে পারে না, তাই সে নতুন বউয়ের প্রথম মুখ দেখার অনুষ্ঠান ভেস্তে দেওয়ার ফোন দিয়ে আটতে শুরু করে। শাশুড়ি মা ছোট বৌমার ঘর থেকে বেরিয়ে গেলে সুচরিতা পারমিতার কাছে যায়। আমি সবসময় তোমাকে মুখ করি বলে তোমার খুব খারাপ লাগে বলো? আসলে আমার না কিছু করার নেই, সবসময় আমি একা হাতে বাড়ির কাজ করি তো, আর শাশুড়ি মা বসে বসে আরাম করে, তাই আমার একটু রাগ হয়। তুমি তো নিজের চোখেই দেখলে উনি সবসময় আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। না না দিদি, আমার খারাপ লাগবে কেন? আর এই তো একটা দিন, আজকে আমার প্রথম মুখ দেখার অনুষ্ঠান হয়ে গেলে কালকে থেকে আমি রান্না বান্না ঘরের কাজে তোমাকে সাহায্য করব। আর আমাদের শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, এই কারণে উনি একটু খিটখিট করেন। যাই হোক, তোমাকে যেই কথাটা বলার জন্য আসলাম সেটা হলো, আজকে তোমার প্রথম মুখ দেখার অনুষ্ঠানে আমি ভাবছি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। আমি খুব সুন্দর সাজাতে পারি। তুমি একেই এত সুন্দর, তারপর যদি আমি তোমাকে সাজাই তুমি কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। না না দিদি, তোমাকে এত কষ্ট করতে হবে না। তোমাকে সবার জন্য অনেক রান্না বান্না করতে হবে, তারপর যদি তুমি আমাকে সাজাতে বসো তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি নিজেই সাজতে পারি, কলেজে পড়ার সময় মেকআপ কোর্সও করেছিলাম। এভাবেই পারমিতা কিছুতেই সুচরিতার কাছে সাজতে চায় না। সুচরিতা মনে মনে ভেবেছিল যে তার ছোট যাকে এমন বাদরের মতো সাজাবে যে তাকে সকলের সামনে অপমানিত হতে হবে আর শাশুড়ি মায়ের মুখে চুনকালি পড়বে। কিন্তু তার এই বদমাইশি ফোন দিয়ে পারমিতা ভেস্তে দেয়। সুচরিতা অনেক জোর করলেও পারমিতাকে রাজি করাতে পারে না, তাই সে যুদ্ধে ব্যর্থ হয়ে রান্নাঘরে ফিরে যায়। দেখতে দেখতে প্রায় আরো কিছু সময় পার হয়। বিকেল বেলা, সন্ধ্যা 7টার সময় পাড়া সবাই আমাকে দেখতে চলে আসবে। তাড়াতাড়ি করে নিজের জন্য মুলতানি মাটির ফেস প্যাকটা বানিয়ে নি। ছোটবেলা থেকে এই ফেস প্যাকটা মাখি বলে আমি এত সুন্দর।
এই বলে পারমিতা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটিতে করে মুলতানি মাটি, গোলাপ জল এবং দুধ নিয়ে একটি ভালো করে ফেস প্যাক বানায়। ঠিক তখনই সুচরিতা ইচ্ছা করে পারমিতাকে রান্নাঘরে ডাক দেয়। পারমিতা সেই ফেস প্যাক রেখে রান্নাঘরে যায়। কি হলো দিদি, আমাকে ডাকছো? এখনো তোমার সাজগোজ শেষ হলো না? এই কারণেই বলেছিলাম যে আমি তোমাকে সাজিয়ে দেব। যাই হোক, তুমি যখন সাজবে না তখন আমারও তোমাকে সাজিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। আর এখন শাশুড়ি মা পার্কে হাঁটতে গেছে, এই সুযোগে তুমি একটু আমাকে রান্না বান্নাতে হেল্প করে দাও তো, আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিই। ঠিক আছে দিদি, তুমি যাও, তুমি রেস্ট করো, আমি বাদ বাকি রান্না বান্নাগুলো করে নিচ্ছি। সুচরিতা এভাবেই পারমিতা সব রান্নাবান্না করে নেয়। পারমিতা যে শুধুই সুন্দর তাই নয়, তার হাতে রান্নাবান্নাও যথেষ্ট ভালো। আর স্বপ্নাদেবী বাড়ি ফিরে আসার আগেই পারমিতা ঝটপট করে সব রান্না করে নেয়। যাই, এবার তাড়াতাড়ি করে গিয়ে মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিই, না হলে আমার ফেস প্যাক শুকিয়ে যাবে। আর বেশি দেরি করে ফেস প্যাক মাখলে মুলতানি মাটির কোনো কাজও হবে না। এই বলে পারমিতা নিজের ঘরে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখের মধ্যে ফেস প্যাক লাগায়। মুলতানি মাটির ফেস প্যাক লাগানো মাত্রই পারমিতার মুখ ভীষণ পরিমাণে জ্বলে ওঠে। সে মুখে জ্বালা পোড়া কিছুতেই সহ্য করতে পারে না। আমার মুখ ভীষণ পরিমাণে জ্বলছে। ইস, বিয়ের আগে কত মুখে মুলতানি মাটির ফেস প্যাক লাগিয়েছি, কিন্তু কখনো তো আমার মুখ জ্বালা পোড়া করেনি, কিন্তু আজকে এত জ্বালা পোড়া কেন করছে? পারমিতা তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে নিজের মুখ ধুয়ে নেয়। সে যখন আয়নার সামনে এসে দাঁড়ায় তখন পারমিতা দেখে যে তার মুখের মধ্যে লাল লাল ছোপ হয়ে গেছে। একেই তার গায়ের রং ফর্সা, আর তার উপর মুখে লাল লাল ছোপ যেন চাঁদের গায়ে কলঙ্ক বলে মনে হয়। পারমিতার মুখের সৌন্দর্য এই লাল দাগের কারণে একেবারে নষ্ট হয়ে যায়, তাই সে খুবই ভয় পেয়ে যায়। ইস, আমার মুখের একই অবস্থা হয়েছে, এবার আমি কি করে সবার সামনে যাব? একটু পরেই তো পাড়ার সবাই আমাকে দেখতে চলে আসবে। শাশুড়ি মা যদি জানতে পারে আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তাহলে তো আমাকে ভীষণ বকাবকি করবে। পারমিতা কি করবে কিছুই বুঝতে না পেরে নিজের মুখে বেশি বেশি করে মেকআপ লাগাতে থাকে। সে ফাউন্ডেশন, কনসিলার, এমনকি কালার কারেক্টর ব্যবহার করলে তার মুখের এরকম লাল লাল দাগ কিছুতেই যেতে চায় না। তাই সে তাড়াতাড়ি করে বেনারসি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখটা ঢেকে নেয়। ইতিমধ্যে পাড়ার সকল মহিলারা পারমিতাকে দেখতে চলে আসে। সুচরিতা তাদেরকে চা এবং জলখাবার পরিবেশন করে। এখন আমিও দেখব যে কিভাবে ওই পারমিতার লাল দাগ বিচ্ছিরি বাদরের মতো মুখ নিয়ে সবার সামনে আসে। আজকে বিকেলবেলা ভাগ্যিস আমি ওকে নাটক করে রান্নাঘরে ডেকেছিলাম, আর তারপর আমি যেটা করেছি। আসলে পারমিতা রান্নাঘরে যখন রান্না করছিল তখন সুচরিতা ইচ্ছা করে তার সুন্দর ছোট জায়ের ঘরে যায়। সে দেখে যে ড্রেসিং টেবিলের উপর একটি মুলতানি মাটির প্যাক রাখা আছে। সেই প্যাকের মধ্যে সুচরিতা বদমাইশি করে বিছুটি পাতার রস মিশিয়ে দেয়, তাই সেই মুলতানি মাটির প্যাক একেবারে বিষাক্ত হয়ে যায়। সুচরিতা তাড়াতাড়ি করে সেই ঘর থেকে পালিয়ে গেলে পারমিতা নিজের ঘরে এসে নিজের অজান্তেই সেই মুলতানি মাটির প্যাক মুখে লাগিয়ে নেয়, আর তার মুখের এরকম খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু এই ঘটনা সে কাউকেই জানাতে পারে না। কিছুক্ষণ পর পারমিতার স্বামী সুজয় পারমিতাকে সকলের সামনে নিয়ে যাওয়ার জন্য ঘরে আসে। কি হলো পারমিতা, তুমি এরকম ঘোমটা দিয়ে মুখটা ঢেকে আছো কেন? তোমাকে আজকে সবাই তো দেখতে এসেছে, তাই ঘোমটা খুলে ফেলো। না না, আমাকে আজকে মা ফোন করেছিল। মা বলেছে সবার সামনে মুখে ঘোমটা দিয়ে রাখতে, না হলে নিজের শ্বশুরবাড়ির অমঙ্গল হতে পারে, তাই আমি এরকম ভাবেই সবার সামনে যাব। সুজয় পারমিতাকে নিয়ে সবার সামনে যায়। পারমিতার এরকম অবস্থা দেখে সুচরিতার মনে মনে খুবই হাসি পায়। শাশুড়ি মা নিজের সুন্দর ছোট বৌমার মুখে এরকম ঘোমটা কিছুতেই পছন্দ করে না, তাই কিছুক্ষণের মধ্যেই সে পাড়ার মহিলাদের নিজের সুন্দর বৌমার মুখ দেখাবে বলে ঘোমটাটা তুলে দেয়। সেই মুহূর্তে পারমিতার চাঁদের মতো সুন্দর মুখ সকলের সামনে বেরিয়ে আসে, যেই মুখে লাল দাগের একটা ছিটে ফোঁটাও থাকে না। সকলে পারমিতার এরকম সুন্দর রূপের অনেক প্রশংসা করে। আমার মুখে আর কোনো লাল দাগ নেই, তার মানে বেশি বেশি মেকআপ করার ফলে ওই মুলতানি মাটির বাজে রিয়াকশন কেটে গেছে। ধন্যবাদ ঈশ্বর, আমি আজকে বেঁচে গেছি। ঠিক তখনই পারমিতা বুঝতে পারে যে তার বড় জায়ের মুখের রং উড়ে গেছে। তার চোখে মুখে একেবারে হিংসার আগুন ফুটে ওঠে, যা দেখে পারমিতা এক মুহূর্তেই বুঝে যায় যে সুচরিতাই পারমিতার সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য কোনো প্ল্যানিং করেছিল। কিন্তু সকলের সামনে পারমিতা তা প্রকাশ করে না। তার মুখ দেখানোর অনুষ্ঠান ভালোভাবে সফল হয়ে গেলে ছোট বৌমা সুচরিতার কাছে যায়।
দিদি, আমি শুধু ভেবেছিলাম তোমাকে দেখতেই বাজে, কিন্তু তোমার মনটাও যে এত বাজে তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। তুমি ইচ্ছা করে আমার মুলতানি মাটির ফেস প্যাকে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে, তাই না? যাতে আমার রূপ খারাপ হয়ে যায় আর আমার প্রথম মুখ দেখার অনুষ্ঠান ভেস্তে যায়। আমি কেন তোমার মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মেশাতে যাব? হ্যাঁ, এই বলে সুচরিতা নিজের জিভ কেটে ফেলে। পারমিতা নিজের মুখে একবারও উচ্চারণ করেনি যে মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মেশানো ছিল। সুচরিতা নিজেই ভুল করে সেটা স্বীকার করে। দেখলে, তুমি নিজেই প্রমাণ পেলে যে তুমি আমার মুলতানি মাটির ফেস প্যাকে বিছুটি পাতা মিশিয়েছিলে। আমি কিন্তু তোমাকে একবারও বিছুটি পাতার কথা বলিনি। আর তুমি যখন আমাকে এত করে সাজাতে চাইছিলে তখনই আমার মনে একটু সন্দেহ হয়েছিল, কিন্তু তাই বলে তুমি যে এরকম খারাপ কাজ করতে পারো আমি তো ভাবতেই পারিনি। আমার ভুল হয়ে গেছে রে পারমিতা, আমি আর কখনোই এমন করব না। আসলে শাশুড়ি মা তোমার সৌন্দর্যের এত প্রশংসা করে যে আমি হিংসাই সহ্য করতে পারি না, তাই আমি এরকম খারাপ কাজ করে ফেলেছি। তোমার সাথে আমার এছাড়া আর কোনো শত্রুতা নেই, বিশ্বাস করো। আমি তোমার সব কথাই বুঝেছি, আর তুমি আমার বড় যা, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর আমি আমার বাড়ির কাউকে এই বিষয়ে কোনো কথাই জানাবো না। কিন্তু দয়া করে দ্বিতীয়বারের এরকম কাজ করো না। তোমাকে দেখতে খারাপ বলে আমি তোমাকে কখনো খারাপ মনে করি না। পারমিতার কথা শুনে সুচরিতা খুবই খুশি হয়, ফলে সে আর কখনো নিজের ছোট জায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। এভাবেই তারা দুই বৌমা একসঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে।